আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব ঢাকা বোর্ড 2025 এর ন্যারেশনের যে কোশ্চেনটা সেটার সলিউশন নিয়ে। এখন এই ভিডিওটা ন্যারেশন যে বোর্ড কোশ্চেন সলিউশন, এটা আসলে গতানুগতিক কোনো লেকচার হতে যাচ্ছে না। আমি এই কোশ্চেনটা সলভের মাধ্যমে দেখাবো যে কোনো ন্যারেশন তোমরা কিভাবে সলভ করবা। আসলে আমরা অ্যাকচুয়ালি স্কুল কলেজে যেটা করি, নিয়মটা মুখস্থ করি, তারপরে হচ্ছে করতে চাই। এখন নিয়ম আসলে বোরিং যে নিয়মগুলো আছে বইয়ের, সেগুলো আসলে যদি মুখস্থ করো, যদি ইটা না বোঝো, প্রসেসটা না বোঝো, তাহলে আসলে জিনিসটা তোমাদের কাছে আরও ডিফিকাল্ট হবে সহজ হওয়ার পরিবর্তে। আচ্ছা দেখো আমি কীভাবে সলভ করি, প্রসেসটাকে দেখো। যে কোনো ন্যারেশন সলভ করার আগে তুমি দুইটা জিনিস ফলো করবা। একটা হচ্ছে এখানে যে কনভারসেশনটা হচ্ছে বা কথোপকথন হচ্ছে, এটা কাদের মধ্যে হচ্ছে, এই দুইজনকে তুমি প্রথমে আইডেন্টিফাই করবা। যেমন এখানে বলছো হোয়ার আর ইউ গোয়িং, সেড দ্য মার্চেন্ট। তো মার্চেন্ট মানে কি? মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী, বা অন্য ভাষায় বলা যায় কি, বণিক। মার্চেন্ট মানে কি? বণিক। তার মানে এতটুকু আমি শিওর যে এখানে একজন কথা বলতেছে, কে? সে হলো এই মার্চেন্ট। এখন সেকেন্ডলি আমি যদি পুরাটা পড়ি, যদি আমি অলরেডি একবার পড়ে ফেলেছি, পড়লে তোমরা কি করবা, যে লাস্টে দেখতে পাবে এই যে একজন আর একজন ব্যক্তি আছে, সেইড দ্য ইউথ। তার মানে এই যে এখানে আমরা দুজন ব্যক্তি পেয়ে গেলাম। একজনের কথোপকথন কার মধ্যে হচ্ছে, একজন হচ্ছে মার্চেন্ট আর একজন হচ্ছে ইউথ। ইউথ মানে এখানে বোঝাইছে কাকে? এখানে বোঝাইছে যুবক। কাকে বোঝানো হয়েছে? যুবক। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে কোন দুজনের মধ্যে কথা হচ্ছে সেই দুজনকে খুঁজে বের করলাম আমরা। সেকেন্ড কাজ, কোন কথাটা কে বলতেছে এটা আইডেন্টিফাই করা। এটা যদি না করতে পারো তাহলে ন্যারেশনের নিয়ম পারবা, বাট এলোমেলো হয়ে যাবে, কঠিন মনে হবে, মিলাতে পারবা না। তাহলে আমি এই জিনিসটা একটু মার্ক করি যে কোনটা কে বলছে। দেখো এই যে ইনভার্টেড কমা এখানে শুরু হয়েছে, এই ইনভার্টেডটা কোথায় শেষ হয়েছে? এইখানে। তাহলে এই অংশটুক পুরোটা একজন বলছে, তাহলে এটা উল্লেখ করাই আছে যে সেড দ্য মার্চেন্ট, এটা মার্চেন্ট বলছে। তার মানে আমি এটা দাগ দিলাম, এই কথাটা কে বলছে? মার্চেন্ট। তাহলে আমি এম লিখে রাখলাম। আচ্ছা আমি যদি বাংলা অর্থ করি, হোয়ার আর ইউ গোয়িং, সেড দ্য মার্চেন্ট। বণিক বা ব্যবসায়ী বলল তুমি কোথায় যাচ্ছ। তাহলে কাকে বলল আমরা আগে খুঁজে বের করছি, সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে দ্য ইউথ বা যুবক। তার মানে যুবককে জিজ্ঞাসা করছে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। এরপরে দেখো বলতেছে আই ওয়াজ কামিং টু সি ইউ, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। তার মানে মার্চেন্ট যাকে জিজ্ঞাসা করছে সেই অ্যান্সারটা দিচ্ছে। কাকে জিজ্ঞাসা করছে? ইউথকে। তাহলে এই অংশটুক আমি একটু অন্য কালার দিয়ে মার্ক করি, এটা সবুজ কালার দিয়ে মার্ক করি। এটা বলছে হচ্ছে কে? এটা বলছে হচ্ছে ইউথ। ক্লিয়ার? ওকে, এখন নেক্সট পরের অংশটুক, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তার মানে হচ্ছে এরকম ব্যাপারটা যে মার্চেন্ট হচ্ছে একজনকে জিজ্ঞাসা করলো, বা বণিক বা ব্যবসা একজনকে জিজ্ঞাসা করলো যে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তারপর সে উত্তর দিল যে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। তারপর আবার প্রশ্ন করলো যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তাহলে এটা আবার কে বলছে কথাটা? এই কথাটা বলছে হচ্ছে মার্চেন্ট। এরপর উত্তর দিছে যে টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস। দেখো এখানে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট করা নাই। সেন্টেন্সটা যদি কমপ্লিট করা থাকতো এরকম হতো যে আই ওয়ান্ট টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস। তাহলে এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে আমি কাজ করে কিছু অর্থ উপার্জন করতে চাই, বা জীবিকা নির্বাহ করতে চাই। তাহলে এই কথাটা কে বলছে? দেখো তুমি যদি সিকোয়েন্সটা মেনটেন করো, মার্চেন্ট প্রশ্ন করলে উত্তর দিল কে? যুবক। আবার মার্চেন্ট প্রশ্ন করলে এবার কে উত্তর দিবে? এবার অবশ্যই উত্তর দিবে কে? উত্তর দিবে হচ্ছে যুবক। তাহলে এই অংশটুকু কে হবে? এইটুকু হবে হচ্ছে ইউথ। দেখো এইভাবে করলে হয়তো ভিডিওটা লেন্দি হবে বা তোমাদের জন্য একটু ঝামেলা মনে হতে পারে, বাট তুমি জাস্ট এটা সলভ করার আগে জাস্ট দাগায় নিবা যে কোনটা কী হবে, একটু নিচে দাগ দিয়ে বা সামাও কোথাও রাপ করে নিবা। তাহলে তুমি যখন লেখায় স্টার্ট করবা তখন তোমাদের জন্য এটা আর প্যাচ লাগবে না। বাট তুমি যদি শুরুতে এই কাজটা না করো, তুমি মাঝখানে একটু এলোমেলো হয়ে গেলে কিন্তু তোমাকে পুরাটা কাটাকাটি করতে হবে। এর জন্য শুরুতে এইটা আগে আইডেন্টিফাই করে নিবা। ওকে, এরপর বলছে ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, সেড দ্য মার্চেন্ট। দেখো কিছু মানে কিছু ইয়ের ক্ষেত্রে, সেন্টেন্সের ক্ষেত্রে এরকম বলা থাকবে যে কথাটা কে বলছে, আবার কিছু বলা থাকবে না। যে এই যে দেখো উপরেরগুলো কিন্তু বলা নাই, তার মানে এগুলো তোমাকে ওই সেন্টেন্সের ধারাবাহিকতা বা অর্থ বুঝে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এখন মার্চেন্ট কি বললো? ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, তুমি কি সত্যি কাজ চাও। তাহলে এটা কে বলছে? এটা বলছে হচ্ছে মার্চেন্ট। এরপরে যুবক বলছে দেখো যে ইয়েস ইফ ইউ হ্যাভ অ্যানি, হ্যাঁ আমি কাজ চাই যদি তোমার কাছে থাকে। তাহলে দেখো এই যে ইনভার্টেড শুরু এখানে, ইনভার্টেড শেষ এখানে, তাহলে এই পুরাটাই কে বলছে? এই পুরোটাই বলছে হচ্ছে যুবক। তার মানে ওয়াই লিখলাম, রাইট? ওকে, এরপরে আবার দেখো নতুন করে ইনভার্টেড শুরু হয়েছে কোথায়? এই যে এইখানে। শেষ হয়েছে কোথায়? এইখানে। তাহলে পুরো অংশটাই একজন বলছে,
তাহলে এটা কে বলছে? এটা বলছে হচ্ছে মার্চেন্ট। কীভাবে বুঝলাম? যে এরপর বলছে যে দেন ফলো মি, আমাকে অনুসরণ করো, অ্যান্ড ক্যারি এ বক্স ফ্রম এ শপ টু মাই অফিস টু মাই হোম। তার মানে একটা দোকান থেকে একটা বাক্স তার বাসায় কী করো? নিয়ে যাইতে বলছে। তাহলে এটা কে বলছে? এটা বলছে হচ্ছে মার্চেন্ট। এবার বলছে যে আই ডু নট সি হাউ ক্যান আই ডু দ্যাট, আমি দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না এটা আমি কিভাবে করতে পারি। সেট দ্য ইউথ, এটা ঝামেলা না, এটা বলাই আছে। এই কথাটা কে বলছে? এটা বলছে হচ্ছে ইউথ। তাহলে আমি এই পর্যন্ত ভিডিওর যদি সামারাইজ টানি, সেটা হলো তোমার প্রথম কাজ যে কোন দুজনের মধ্যে কথা হচ্ছে সেটা খুঁজে বের করবা। সেটা খুঁজে বের করার পর যে সেন্টেন্সগুলো আছে সেটা কে বলতেছে এটা কি করবা? মার্ক করবা। আর একটা জিনিস খেয়াল রাখবা যে ইনভার্টেড যেখানে শুরু হবে আর যেখানে শেষ হবে এর মাঝখানে পুরো কথাটাই একজনই বলে। মানে যে এই যেখানে ইনভার্টেড শুরু এখানে শেষ, তার মানে এই পুরাটা একজন বলছে। আবার এই যে এখানে শুরু এখানে শেষ, এই পুরাটাই কি একজন বলছে। সো এইভাবে ফলো করলে তোমাদের এটা বের করা খুব বেশি একটা কঠিন হবে না। সো এই কাজটা করলে তোমার ন্যারেশন করার প্রায় বলা যায় যে 60-70% ডান। এখন জাস্ট তুমি এটা লেখা শুরু করবা। এখন এটা কিভাবে লিখতে পারো দেখো, শুরু করি আমরা। প্রথমে কি প্রথম সেন্টেন্সটা দিয়ে শুরু করি, ওয়ার আর ইউ গোয়িং, এটা কে বলছে? এটা বলছে হচ্ছে মার্চেন্ট। তাহলে এখন তোমাকে এইটা খেয়াল করতে হবে নেক্সট যখন লেখা শুরু করবা যে প্রত্যেকটা কথা এটা কি টাইপের সেন্টেন্স, মানে এখানে যে বাক্যগুলো আছে যে বাক্যগুলো কোনটা কি টাইপের সেন্টেন্স এটা তোমাকে মাথায় রাখতে হবে। যেমন এটার ক্ষেত্রে যদি আমি বলি যে এই সেন্টেন্সটা হলো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এটার জন্য একটু নিয়মটা একরকম হবে। আবার এটা হলো কি টাইপের সেন্টেন্স? এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটার জন্য একটু সেন্টেন্সটা লেখার সিস্টেম একরকম হবে। অর্থাৎ তুমি যদি পারো যে পাশে কোনটা কি টাইপের সেন্টেন্স এটা যদি লিখতে পারো আরও বেটার হয়। অথবা তোমরা তো এমনি দেখেই বোঝা যায় যে কোনটা কোন টাইপের সেন্টেন্স। তারপর তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা লিখে দিচ্ছি। যেমন এটা লাস্টে কোশ্চেন মার্ক আছে, এটা কি হবে? এটা হবে ইন্টারোগেটিভ। টু আর্ন মাই ব্রেড, এটা কী হবে? এটা হবে অ্যাসার্টিভ। আসলে যা তোমরা যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ো কোনটা কী টাইপের সেন্টেন্স এটা আশা করি বুঝতে সমস্যা হবে না। তারপরে যদি কারো থাকে আমি এটা নিয়ে একটা আলাদা করে ভিডিও বানাতে পারি, যদি কমেন্ট করো যে অনেকেরই প্রবলেম হয়, তাহলে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যেখানে বিভিন্ন টেকনিক থাকবে, বিভিন্ন বেসিক থাকবে। সো সেন্টেন্স চিনতে আশা করি অসুবিধা হবে না। তাহলে এখন জাস্ট আমি বলে যাচ্ছি যে এটা হবে কি ইন্টারোগেটিভ, তারপরে এটা হবে কি, এটা হবে হলো অ্যাসার্টিভ, তারপরে আছে কি, এটাও কি, এটা হলো ইম্পারেটিভ, আর এটা হলো অ্যাসার্টিভ। তাহলে দেখো আমরা কী কী টাইপের সেন্টেন্স পাচ্ছি? অ্যাসার্টিভ পাচ্ছি, ইন্টারোগেটিভ পাচ্ছি, আর হচ্ছে ইম্পারেটিভ পাচ্ছি। নর্মালি এগুলো হচ্ছে বেশি কমন আর কি। তাহলে এখন আমি ফাইনালি অ্যান্সার লেখা শুরু করি। অ্যান্সার, তাহলে এই প্রথম উক্তিটা কে করেছে এটা আগে প্রথমে লিখতে হবে। প্রথম উক্তিটা করছে দ্য মার্চেন্ট, তাহলে লিখি দ্য মার্চেন্ট। এখন তোমার এই সেন্টেন্সটা কী টাইপের সেন্টেন্স এটার উপর ডিপেন্ড করে যে এখানে যে সেট থাকবে এটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা অনুযায়ী চেঞ্জ করবা। তাহলে এখানে হোয়ার আর ইউ গোয়িং অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই রিপোর্টিং ভার্বটা কী হয়? অবশ্যই আক্সড হয়, দ্য মার্চেন্ট আক্সড। বা সহজ কথায় বললে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে অবশ্যই কী হবে? আক্সড হবে। এরপর তোমাকে যেটা চিন্তা করতে হবে যে এখানে যে ইনভার্টেড কমাটা আছে এটা উঠে গিয়ে কি বসবে। যদি দেখো যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু, কি দিয়ে? ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু। ডব্লিউএস কোশ্চেন কি কি? হোয়াট, তারপরে হুইচ, হু, এগুলো হচ্ছে কি ডব্লিউএস কোশ্চেন। আর একটা আছে কি, এটা একটু অন্যরকম, হাউ। সো এগুলো দিয়ে যদি শুরু হয় কোনো একটা বাক্য তাহলে যা আছে সেটা হুবহু লিখবা। আর যদি এগুলো ছাড়া কোশ্চেন করে কীরকম, যে ডু ইউ ওয়ান্ট টু প্লে, ইজ ইট ইউর পেন, দেখো এগুলো কোশ্চেন করার ক্ষেত্রে কিন্তু ডব্লিউএস কোশ্চেন ইউজ করে নাই, এমনি ভার্ব ইউজ করছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইফ হবে। মানে ডব্লিউএস কোশ্চেন দিয়ে থাকলে যা আছে তাই, আর যদি ডব্লিউএস কোশ্চেন ছাড়া থাকে তাহলে কি লিখবা? শুরুতে ইফ লিখবা। এই নিয়মটা মনে রাখবা। তাহলে দ্য মার্চেন্ট আক্সড, তাহলে এখানে ডব্লিউএস কোশ্চেন আছে, তাহলে হোয়ার আছে, হোয়ারই হবে। দ্য মার্চেন্ট আক্সড হোয়ার। এরপর তুমি যে জিনিসটা মনে রাখবা যে ন্যারেশন করার পরে মানে অ্যান্সারটা যখন আমরা করার পরে সব সেন্টেন্সে পাস্টে হয়ে যাবে আর অ্যাসার্টিভে হয়ে যাবে। কিসে হয়ে যাবে? পাস্ট অ্যাসার্টিভ, মানে চেঞ্জ করার পর সব কিছু কী হবে? পাস্ট প্লাস কী হবে বলো তো? অ্যাসার্টিভ। কী হবে? পাস্ট প্লাস অ্যাসার্টিভ। তাহলে এখানে অ্যাসার্টিভ লেখার সিস্টেমটা কি? আগে হয় সাবজেক্ট, তারপরে হয় ভার্ব। আগে সাবজেক্ট তারপরে ভার্ব। তাহলে এখানে আছে ইউ, তারপরে আছে হলো আর। তাহলে ইউটা কি হবে? আগে হবে, আরটা হবে।
পরে। এখন ব্যাপারটা কীরকম দেখো, ন্যারেশনের এইখানে ইউটা চেঞ্জ হয় কী হবে, এখানে হবে হচ্ছে হি, আর আরটা চেঞ্জ হয় কী হবে, হি ওয়াজ হবে, আর তারপর ভার্ব আছে গোয়িং, তারপরে হলো গোয়িং। দেখো আমি যেটা বললাম যে এরকম হবে, এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো কেন এরকম হয়। তাহলে তোমাকে একটা ছোট্ট উদাহরণ দেই, যে ধরো তুমি ক্লাসের মধ্যে আসো, এখানে তোমার স্যার জিজ্ঞাসা করলো যে তোমার বাসা কোথায়, তুমি কি করো, তারপরে তোমার বাবা কী করে, এরকম অনেক কিছু জিজ্ঞাসা করলো। এখন তুমি বাসায় আসলা, আসার পরে তোমার আম্মুকে বললা যে আজকে স্যার কী কী জিজ্ঞাসা করছে। তাহলে তুমি কীভাবে বলবা যে আম্মু স্যার আমাকে বলেছে তোমার বাবা কি করে। তাহলে তুমি কিন্তু তোমার আম্মুকে সেভাবে বলতেছো না যে যে আমি কি করি, এরকম না, বা জিনিসটা কিন্তু ঘুরে মানে এটা মানে কি বলে সাবজেক্টটা কিন্তু ঘুরে যাচ্ছে। কীরকম, যে স্যার বলছে যে তোমার বাবা কি করে, ডিরেক্ট জিজ্ঞাসা করলো তোমার নাম কি, তোমার আম্মুকে কি যা বলবা যে তোমার নাম কি, তুমি বলবা যে স্যার জিজ্ঞাসা করেছে আমার নাম কি। মানে আরেকবার বলতেছি যে স্যার তোমাকে বলল যে তোমার নাম কি, তুমি যখন তোমার আম্মুকে এই কথাটা বলবা তখন কি তুমি বলবা যে তোমার নাম কি, স্যার আমাকে বলেছে, তখন কিন্তু তোমার নাম কি এটা বলবা না, স্যার আমাকে বলেছে তোমার নাম কি, এটা কি বলছে, এটা কিন্তু বলে না, আমার নাম জিজ্ঞাসা করছে। তাহলে তোমার আম্মুকে এভাবে বলবা যে স্যার আমাকে বলেছে আমার নাম কি, অর্থাৎ তুমিটা ঘুরে কি হয়ে গেল, আমি হয়ে গেল। অর্থাৎ এইখানে হোয়ার আর ইউ গোয়িং, এই ইউ দ্বারা কি তোমাকে বুঝাইছে নাকি সেই মার্চেন্টকে বুঝাইছে, তাহলে সেই যুবককে বুঝাইছে। তাহলে ইউ দ্বারা বুঝাইছে হচ্ছে যুবককে, অর্থাৎ এখানকার ইউটাকে, ইউটা হলো সেই যুবক। তাহলে এই যুবকের যদি হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এখানে তোমার কথা তো বলে নাই, যুবকের কথা বলছে। তাহলে হবে কি দ্য মার্চেন্ট আস্কড হোয়ার হি ওয়াজ গোয়িং, তার মানে সে কোথায় যাচ্ছে, এখানে কিন্তু তুমি না, সেটা হলো কে, সেই যুবকটা। তাহলে ইউটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, হি হয়ে গেল। দ্য মার্চেন্ট আস্কড হোয়ার হি ওয়াজ গোয়িং। এখানে যেহেতু শুরুতেই তুমি হি লিখতেছ, হি দ্বারা আসলে অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে এটা কিন্তু একদম স্পেসিফাইড না। তাহলে সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, দ্য মার্চেন্ট আস্কড কাকে আস্কড করলো, তাহলে এখানে কিন্তু এটা উল্লেখ করা নাই যে মানে ডিরেক্টলি, যে এখানে যদি দেখো ডিরেক্টলি উল্লেখ করা নাই, তাহলে তোমাকে কিছু জিনিস এক্সট্রা অ্যাড করতে হবে সেন্টেন্সটার ফ্লুয়েন্সি রাখার জন্য। তাহলে তুমি এবার লিখতে পারো দ্য মার্চেন্ট আস্কড দ্য ইউথ। তাহলে কী হলো, ব্যাপারটা ক্লিয়ার হলো, হি দ্বারা আমি কাকে মেনশন করতেছি, কাকে বোঝাচ্ছি, এই ইউথকে বোঝাচ্ছি। তাহলে এই সেন্টেন্সটা কোনো ইনকমপ্লিট নাই। আর যদি হিটা এখানে দা ইউথটা না থাকতো, তাহলে একটা কোশ্চেন থেকে যে হিটা আসলে কে, কারণ একটা সেন্টেন্সের শুরুতেই তো আর হি সি ইউজ করা যায় না, আগে হচ্ছে নাম মেনশন করতে হয়, বা কাদের মধ্যে কথা হচ্ছে সেটা মেনশন করতে হয়, পরে গিয়ে হি বা সি হয়। তাহলে দ্য মার্চেন্ট আস্কড দ্য ইউথ হোয়ার হি ওয়াজ গোয়িং, রাইট। এখন এরপরে কি বলছে যে যুবকটা উত্তর দিছে আই ওয়াজ কামিং টু সি ইউ। দেখো এটার কিন্তু কোনো রিপোর্টিং ভার্ব নাই, তাহলে তোমাকে এক্সট্রা আনতে হবে অ্যাসার্টিভ যেহেতু। তাহলে কি, এটা উত্তরটা দিছিল দ্য ইউথ, তাহলে দ্য ইউথ। এখন অ্যাসার্টিভে হয় হচ্ছে টোল্ড, কিন্তু যদি দেখো যে প্রশ্ন করছে এবং তার উত্তর দিছে, তাহলে সেই ক্ষেত্রে টোল্ড না হয় কি হবে, রিপ্লাইড। দ্য ইউথ রিপ্লাইড। তারপরে যে ইনভার্টেড উঠে গিয়ে ইন্টারোগেটিভে কি বসছিল, আস্কড অথবা ইফ, আর অ্যাসার্টিভ হবে হচ্ছে দ্যাট। দ্য ইউথ রিপ্লাইড দ্যাট। তাহলে আই ওয়াজ কামিং টু সি, আইটা কি আমি নাকি যুবক, অবশ্যই যুবক। তাহলে আইটা চেঞ্জ হয়ে কী হবে, হি হবে। দ্য ইউথ রিপ্লাইড দ্যাট হি ওয়াজ, থাকলে ওয়াজই চেঞ্জ হবে না, হি ওয়াজ কামিং টু সি ইউ। এখন এই ইউটা কি আমি তুমি না, ইউটাকে, ইউটা হলো সেই মার্চেন্ট। তাহলে ইউ এর পরিবর্তে কী হবে, হিম হবে, কামিং টু সি হিম। অর্থাৎ অর্থটা যদি বুঝো তাহলে ক্লিয়ার, যে যুবক উত্তর দিল সে তার সাথে দেখা করতে এসেছে। তার মানে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে আমরা একটা কথাকে একটু ঘুরে বলতেছি, অর্থটা ঠিক রেখে ঘুরে বলতেছি, এটাই হচ্ছে কি ন্যারেশন। যেমন আর একবার যদি জিনিসটা একটু বলি, যে ধরো মিস্টার রহিম মিস্টার করিমকে বলল, মিস্টার রহিম মিস্টার করিমকে বলল তোমার নাম কি, তোমার নাম কি। তাহলে এই কথাটা আমি তোমাদেরকে কীভাবে বলতেছি, যদি আরেকজন বলে, তাহলে মিস্টার রহিম মিস্টার করিমকে বলল যে তার নাম কি। ডিরেক্ট বললে কি হয়, তোমার আমার, আর যদি আরেকজন ঘুরে বলে সেই ক্ষেত্রে হয় কি তার। ব্যাপারটা কিন্তু তাই, ন্যারেশন মানে কি, তুমি একজনের কথা আরেকজনকে কি বলতেছো, অর্থাৎ প্রত্যক্ষ কথা সেটাকে কীভাবে বলতেছো, পরোক্ষভাবে বলতেছো। মানে এখানে সবগুলো ডিরেক্টভাবে আছে, তুমি এটাকে কীভাবে বলতেছো, ইনডিরেক্টভাবে বলতেছো।
আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এরপর আবার জিজ্ঞাসা করতেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, কে জিজ্ঞাসা করতেছে? মার্চেন্ট। তাহলে আবার দেখো এগুলোর আগে কোনো রিপোর্টিং ভার্ব নাই, তাহলে তোমাকে আনতে হবে, যে এরকম আনতে হবে, দ্য মার্চেন্ট আস্কড। যেহেতু একবার জিজ্ঞাসা করে আবার জিজ্ঞাসা করছে, তাহলে তুমি চাইলে আর একটু সুন্দর করে এগেন আস্কডটা নিয়ে আসতে পারো। তাহলে দ্য মার্চেন্ট এগেন আস্কড দ্য ইউথ। দেখো এখানে আবার সেম ওয়েতে যদি কোশ্চেনটা ডব্লিউএস দিয়ে করে যা আছে তাই হবে, তাহলে এখানে হোয়াট আছে হোয়াটই হবে। ওকে, লিখলাম। তাহলে আমি বলছিলাম পাস্ট প্লাস অ্যাসার্টিভ হবে, তাহলে অ্যাসার্টিভ মানে কি? এইখানে দেখো একটা ব্যাপার আছে, যদি কখনো ডু দিয়ে হোয়াট মানে ডব্লিউএস এর পরে ডু থাকে, ডব্লিউএস প্লাস ডু, ডাজ অথবা ডিড, এই তিনটার কোনোটা যদি থাকে, ডু ডাজ অথবা ডিড, তাহলে এই ডুটা জাস্ট যখন ইন্টারোগেটিভ বলতেছে, যখন তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা তখন এই ডুটা কী করে দিবা? বাদ দিয়ে দিবা। দেওয়ার পর এখানে ভার্ব কি হয় বলো তো? ভার্ব হইতেছে ওয়ান্ট আর ইউ হইতেছে সাবজেক্ট। তাহলে তুমি ডু বাদ দিয়ে এটাকে নর্মালি লিখবা, তাহলে ইউ তো আর হবে না, এখানে হবে কি? হি। তাহলে হোয়াট হি। আর প্রেজেন্ট থাকলে কি হয়? পাস্ট হয়, যেমন বলছে এখানে কি হবে? টেন্সটা অবশ্যই পাস্ট। তাহলে ওয়ান্টের পাস্ট ফর্ম কি? ওয়ান্টেড। তাহলে হোয়াট হি ওয়ান্টেড। এরপর দেখো আবার সে উত্তর দিচ্ছে, তাহলে এখানে যে রিপ্লাইড, এগেন রিপ্লাইড দিতে পারো ওই আগের মতো, দ্য ইউথ এগেন রিপ্লাইড দ্যাট। তাহলে দেখো এখানে সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট করা নাই। টু আর্ন মাই মানে এরকম বলতে চাইতো যে আই ওয়ান্ট টু আর্ন মাই ব্রেড, তাহলে এখানে আই ওয়ান্ট টু, আইটা আসলে কে? আইটা হচ্ছে ইউথ, তাহলে আইটা চেঞ্জ হয়ে কী হবে? হি। আর ওয়ান্ট কি হবে বলো তো? পাস্টে করলে ওয়ান্ট থেকে ওয়ান্টেড, হি ওয়ান্টেড টু আর্ন। এখন মাই বলতে গিয়ে এটা কি আমার নাকি হচ্ছে সে যুবকের? তাহলে সেটা হচ্ছে যুবকের, তাহলে মাইটা চেঞ্জ হয়ে কী হবে? হিজ, হি ওয়ান্টেড টু আর্ন হিজ ব্রেড বাই দ্য লেবার অফ, সেম মাইটা চেঞ্জ হয়ে কী হবে? হিজ হবে, অফ হিজ হ্যান্ডস। আচ্ছা, আশা করি একটু ক্লিয়ার। এরপর আবার মার্চেন্ট জিজ্ঞাসা করতেছে যে ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, তুমি কি সত্যি কাজ চাও? তাহলে দেখো কয়বার কোশ্চেন করলো, প্রথমে করলো যে তুমি কোথায় যাচ্ছ, তারপর বলতেছে যে তুমি কি চাও, তারপর জিজ্ঞাসা করতে তুমি কি সত্যি কাজ চাও। তাহলে একবার দিছো আক্সড, তারপর দিছো হচ্ছে কি এগেইন আক্সড, তারপর আবার দিতে পারো এখানে এগেন না দিয়ে কি দিতে পারো? অলসো আক্সড। অর্থাৎ এগুলোর ক্ষেত্রে যে তোমাকে এখানে এগেন ইউজ করতে হবে, অলসো ইউজ করতে হবে, এটা তোমার ইচ্ছা মতো, তুমি ফ্লুয়েন্সিটা রাখার জন্য তুমি তোমার মন মতো করে কিছু কিছু ওয়ার্ড তুমি কী করতে পারো, সৌন্দর্যটা বাড়ানোর জন্য তুমি সেই ক্ষেত্রে কিছু ওয়ার্ড অ্যাড করতে পারো। আবার যদি অ্যাড না করো, যেমন এখানে হি ওয়ান্টেড আমি অ্যাড করছি, কোথায় জানো? এই যে এইখানে হি ওয়ান্টেড টু আর্ন, এইটুকু যদি অ্যাড না করে টু আর্ন থেকেও শুরু করো, আশা করি নাম্বার কাটবে না, ভুল হবে না। বাট যদি তুমি পারো তাহলে সেটা একটু ভালো হয়, আর না পারলে যে তোমার নাম্বার কাটা যাচ্ছে এরকম না। তাহলে এখানে যেমন এখানে ছিল আক্সড, এরপরে হয়ে গেল এগেইন আক্সড, তাহলে আবার যেহেতু জিজ্ঞাসা করছে অলসো আক্স দাও আগের মতোই, তাহলে দ্য মার্চেন্ট অলসো, বা এখানে আবার কি দিতে পারো, যেহেতু আবার জিজ্ঞাসা করছে ফার্দারও দিতে পারো, মানে একটা দিলেই হয়েছে, ফার্দার আক্সড দ্য ইউথ। আচ্ছা, এখন কি জিজ্ঞাসা করছে? ডু ইউ রিয়েলি ওয়ান্ট। দেখো ডব্লিউএস ছাড়া থাকলে তোমাকে কি দিয়ে শুরু করতে হয়, যেমন এখানে ডু দিয়ে প্রশ্নটা করছে ডব্লিউএস ছাড়া, তাহলে তুমি অবশ্যই এখানে একটা কি দিবা বলো তো? ইফ। এরপরে ডু তো বাদ, আমি বলছি ডু থাকলে ডু বাদ, তারপরে হচ্ছে কি আছে? ইউ আছে, ইউ বলতে কি সে যুবককে বোঝাচ্ছে, তাহলে ইউটা চেঞ্জ হয়ে কী হবে? হি। আচ্ছা, এটার একটা টেকনিক আমি লাস্টে বলতেছি যে কীভাবে কখন হি কখন ইউ হবে, এটা আমি একটু লাস্টে বলি, আগে এটা করি। তাহলে এখানে ইউটা চেঞ্জ হয়ে গেল হি, তারপর রিয়েলি আছে, রিয়েলি দাও। এখন আছে হলো ওয়ান্ট, ওয়ান্টের পাস্ট ফর্ম কি? ওয়ান্টেড, ইফ হি রিয়েলি ওয়ান্টেড ওয়ার্ক। আচ্ছা, এ পর্যন্ত আশা করি আমাদের কোনো বুঝতে অসুবিধা নেই, এ পর্যন্ত আমরা ক্লিয়ার।
এখন হচ্ছে লাস্টে কি আছে, ইয়েস ইফ ইউ হ্যাভ এনি। তারপরে যুবক কি করতেছে, দেখো যুবক কিন্তু বারবারই উত্তর দিচ্ছে, তাদের একজন কোশ্চেন করতেছে আর একজন উত্তর দিচ্ছে। তাহলে যদি উত্তরের ক্ষেত্রে ইয়েস অথবা নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য ইয়েস থাকলে অ্যাফার্মেটিভ, আর না হলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যেহেতু এখানে ইয়েস আছে তাহলে হচ্ছে এটা উত্তরটা দিছে কে, যুবক। তাহলে দ্য ইউথ রিপ্লাইড ইন দ্য, আচ্ছা দেখো এখানে রিপ্লাইড কয়বার হয়েছে, যে এইখানে দেখো একবার রিপ্লাইড, এইখানে কি দিছে কই যেন আর একটা দিলাম, যে এগেন রিপ্লাইড দিলাম। এখানে সেম ওই জিসের মতো আক্সের মতো অলসো রিপ্লাইড বা ফার্দার রিপ্লাইড একটা দিলেই হয়। এখানে আমি এটা লিখি নাই, তোমরা একটু লিখতেও পারো, আবার না লিখলেও যে সমস্যা হবে তা না। তো আমি লিখে দিই, এখানে তোমরা দিতে পারো অলসো বা ফার্দার রিপ্লাইড। দ্য ইউথ ফার্দার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, AFFIR, এফআর এম এ টি আই ভিই। এই বানানটা কিন্তু অনেকে ভুল করে, একটু খেয়াল করবো, আইআর ইয়ার না কিন্তু। দ্য ইউথ ফার্দার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এখন ইয়েস নো এর পরে যদি কমা দিয়ে কিছু বলে তাহলে এখানে আবার কি দিবা, অ্যান্ড দিবা। কি দিবা, অ্যান্ড টোল্ড দ্যাট, অ্যান্ড কি দিবা, অ্যান্ড দিবা হচ্ছে টোল্ড দ্যাট। এইটা স্ট্রাকচারটা একটু মনে রাখবা, যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভের পরে যদি, বা ইয়েস নোর পরে যদি আরও কথা বলে, জাস্ট ইয়েস বললে ধরো থেমে গেছে, তাহলে জাস্ট রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ দিয়ে ফুল স্টপ দিলা, শেষ। আর যদি ইয়েস বা নো এর পরে আরও কিছু বলে বা কমা দিয়ে কিছু থাকে তাহলে অ্যান্ড টোল্ড দ্যাট, যদি অ্যাসার্টিভ হয়। আর যদি অন্য কিছু হইতো তাহলে ওই অনুযায়ী তুমি অ্যান্ডের পরে ওটা চেঞ্জ করতে। যেহেতু অ্যাসার্টিভের টোল্ড হয় এর জন্য দিলাম অ্যান্ড টোল্ড দ্যাট। ইফ ইউ হ্যাভ এনি, তাহলে ইফ তো হবেই। ইউটা হলো মার্চেন্ট, তাহলে আমি তো বলছি এখানে সব ইউ আয়ের পরিবর্তে হি, হিম, হিজ এগুলোর কোনোটা হবে। তাহলে যেহেতু সাবজেক্টিভ ফ্রম, তাহলে ইউ এর সাবজেক্টিভ ফ্রম এখানে কি হবে, এখানে হবে হি। ইফ হি, দেখো এখানে আবার একটা ব্যাপার আছে, ইউ এর পরে হচ্ছে হ্যাভ হয়, তাই তো। এটা হলো কোন ফর্মে আছে, এটা আছে হলো তোমার প্রেজেন্ট ফর্মে। তাহলে পাস্ট ফর্মে যদি করতে যাও তাহলে হি বা যাই হোক, পাস্ট ফর্মে হ্যাভ অথবা হ্যাজের দুইটারই পাস্ট ফর্ম কি, হ্যাড। তাহলে ইফ হি হ্যাড অ্যানি, তার মানে এই পর্যন্ত ক্লিয়ার। এখন থাকতেছে কি, এই লাস্টের দুইটা সেন্টেন্স। এরপরে এরপর মার্চেন্ট বলতেছে দেন ফলো মি অ্যান্ড ক্যারি এ বক্স ফ্রম এ শপ টু মাই হাউস। তাহলে দেখো এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স না, এটা শুরু হয়েছে কি দিয়ে, ভার্ব দিয়ে শুরু হলে কি সেন্টেন্স, ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভের ক্ষেত্রে নিয়ম একটু আলাদা। কোথায় আলাদা, যে রিপোর্টিং ভার্বে যেমন আগে আক্সড লিখলাম আর টোল্ড লিখলাম, বাট এটার ক্ষেত্রে আক্স আর টোল্ড দিয়ে লেখা যাবে না। এটা দেখো এটা কি করছে, তাকে কিন্তু অর্ডার করছে, তাই তো। তাহলে অর্ডার বা আদেশ করলে অর্ডার হবে। কিভাবে লিখবে এটা আমি বলতেছি। আবার যদি অনুরোধ করে, এখানে তো তোমাকে সেন্টেন্সটা দেখে মনে হয় যে তাকে অনুরোধ করছে। এমন যদি হয়তো যে মার্চেন্ট হচ্ছে বৃদ্ধ, মানে তাকে সাহায্য করার জন্য, এরকম একটা পার্সপেক্টিভ থাকতো, তাহলে অবশ্যই এখানে অনুরোধ হইতো বা প্লিজ থাকে। অনুরোধের ক্ষেত্রে নর্মালি প্লিজ বা কাইন্ডলি থাকে। আর যদি এরকম কিছু না বুঝো, মানে আদেশ করা অর্থে হয়, তাহলে তো অর্ডার দিবা। আর যদি কোনো কিছুই না বুঝতে পারো তাহলে সেই ক্ষেত্রে টোল দিয়েও সমস্যা নেই। তাহলে এখানে যেহেতু বোঝা যাচ্ছে যে তাকে অর্ডার করতেছে, তাহলে এটা কীভাবে করবা, যে কে কাকে অর্ডার করতেছে, মার্চেন্ট হচ্ছে ইহুদকে অর্ডার করতেছে। তাহলে লেখো দ্য মার্চেন্ট, এটা একটু নিচের দিকে নিয়ে আসি, হ্যাঁ, অর্ডার্ড। দেখো এখানে যেহেতু আমি বলছিলাম যে পাস্টে হবে, এর জন্য অর্ডার না হয় কি হলো অর্ডার। দ্য মার্চেন্ট অর্ডার্ড দ্য ইউথ, বা এখানে বারবার ইউথ না লিখে হিমও লিখতে পারো, দ্য মার্চেন্ট অর্ডার্ড হিম। তারপরে হচ্ছে কি দিয়ে, এই যে ইনভার্টেড কমা আছে এটা উঠে গিয়ে কি হবে, টু হবে। এটা মনে রাখবাই, ইম্পারেটিভে এই ইনভার্টেড কমা উঠে গিয়ে নর্মালি কি হয়, টু হয়। তাহলে দ্য মার্চেন্ট অর্ডার্ড দ্য ইউথ অথবা অর্ডার্ড হিম টু, তারপরে যা আছে সেম, টু দেন ফলো। এখানে মি বলতে কি হবে বলো তো, মি হচ্ছে কে, মি হচ্ছে মার্চেন্ট। তাহলে এখানে মি তো আর হবে না, তাহলে টু দেন ফলো হিম হবে। মি এর পরিবর্তে কী হবে, হিম। হিম অ্যান্ড ক্যারি এ বক্স ফ্রম এ শপ টু মাই তো হবে না, কি হবে,
টু মায়ের পরিবর্তে হবে হচ্ছে হিজ, টু হিজ হাউস। আচ্ছা, এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এখন লাস্টের লাইন সেটা হলো কি ইউথ কি বলতেছে যে আই ডু নট সি হাউ আই ক্যান ডু দ্যাট। তাহলে লেখো যে দ্য ইউথ টোল্ড দ্যাট, দ্য ইউথ টোল্ড দ্যাট। কেন টোল্ড দ্যাট হলো? কারণ হচ্ছে অ্যাসার্টিভ আছে, অ্যাসার্টিভ হলে ইনভার্টেড উঠে গিয়ে টোল্ড হয়, সরি এই অ্যাসার্টিভের জন্য রিপোর্টিং ভার্ব হয় টোল্ড, আর ইনভার্টেড উঠে গিয়ে কী বসে? দ্যাট বসে। তাহলে দ্য ইউথ টোল্ড দ্যাট এটুক হলো। তাহলে আইটা ধর না, আমি না, এটা হলো ইউথ। তাহলে এটা আয়ের পরিবর্তে হবে হি। আর ডু নট থাকলে কি হবে? পাস্টে করলে ডিড নট, হি ডিড নট সি হাউ। তাহলে আই বলতে ধরো আমি না, আই হচ্ছে ইউথ। হাউ হি, আর ক্যান থাকলে কি হয়? কুড, হাউ হি কুড ডু দ্যাট। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ন্যারেশনের অ্যান্সার। সো এইটা যদি আমি সামারাইজ করি, যে এখানে আমি কী করেছি, এখানে হচ্ছে প্রথমে দুইজন যে ব্যক্তি যাদের মধ্যে কথোপকথন হচ্ছে এটা আমরা আইডেন্টিফাই করলাম। এরপর কোন কথাটা কে বলছে সেটা আমরা খুঁজে বের করলাম বা মার্ক করলাম। তারপরে হচ্ছে আমরা দেখলাম যে কোন বাক্যটা বা কোন কথাটা কোন টাইপের সেন্টেন্সের মধ্যে পড়তেছে সেটা আমরা লিখে নিলাম বা এটা মার্ক করলাম। যেমন লাস্টে কোশ্চেন মার্ক থাকলে ইন্টারোগেটিভ হয়, তারপরে হচ্ছে এই যে এক্সক্লামেশন মার্ক থাকলে হচ্ছে এক্সক্লামেটরি হয়, ভার্ব দিয়ে শুরু হলে কি হয়? ইম্পারেটিভ হয়। তারপরে মে দিয়ে থাকলে সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলতে পারি? অপটেটিভ বলতে পারি। আর সাবজেক্টের ভার্ব থাকলে বলতে পারি অ্যাসার্টিভ। এটা আমরা বেসিকলি সবাই জানি, না জানলে কমেন্ট করতে পারো, আমি এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানালাম। ওকে, তাহলে হচ্ছে এই তিনটা জিনিস ক্লিয়ার। এরপর আমি যে কাজটা করেছি, যে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এই ইনভার্টেড কমাটা উঠানো লাগছে, এর জন্য কিছু একটা বসানো লাগছে। যেমন তোমার যদি অ্যাসার্টিভ হয় তাহলে ইনভার্টেড উঠে গিয়ে কী বসে? দ্যাট বসে। আর যদি কি হয় বলো, ইন্টারোগেটিভ হয়, তাহলে যদি ডব্লিউএস কোশ্চেন থাকে তাহলে যা আছে তাই, আর ডব্লিউএস কোশ্চেন না থাকলে কি হয়? ইফ হয়। সেই নিয়মগুলো ইম্পর্টেন্ট, এর জন্য এগুলো একটু আরেকবার বলতেছি। আর প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে কি বসাইতে হয়? অবশ্যই এই যে সেইড বা এগুলো উঠে গিয়ে তোমার একটা ভার বসাইতে হয়, মানে ফরম্যাটটা এরকম রাখতে হয় যে কে বলল, তারপরে সেইড অথবা টোল্ড অথবা আক্সড, এই জিনিসটা তোমাকে রাখতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এই রিপোর্টিং ভার্বটা অ্যাসার্টিভের ক্ষেত্রে উঠে গিয়ে কী হয়? টোল্ড হয়। ইন্টারোগেটিভের ক্ষেত্রে হয় কি? আক্সড হয়। আর ইম্পারেটিভের ডিপেন্ড করে কী টাইপের সেন্টেন্স, আদেশ বুঝাইলে ওয়ার্ডার্ড, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্টেড। মানে এভাবে তোমাকে জাস্ট জিনিসটাকে কী করতে হচ্ছে? লিখতে হচ্ছে। এভাবে তুমি যদি এই প্রসেসগুলো ফলো করে বা এই ভিডিওটা যদি তুমি 2-3 বার কন্টিনিউ করতে পারো, 2-3 বার বলবো না, একবার দেখছো একটু মনোযোগ দিয়ে, আরেকবার তুমি হচ্ছে নিজে নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করলা, আশা করি ন্যারেশনের মানে ওইভাবে যে নিয়ম মুখস্থ করা এরকম কিছু থাকতেছে না। জাস্ট এইভাবে তুমি যদি যে কোনোটা, মানে যত কঠিন আসো, কঠিন কখন মনে হয়? যখন কোনো গল্প থেকে জাস্ট ছোট ছোট লাইন তুলে দেয়, পুরো সেন্টেন্স থাকে না, তখন ওটা আমাদের কঠিন মনে হয়। তাহলে ওই ক্ষেত্রে তোমাদের যদি এইভাবে যদি তুমি আগাও, তাহলে দেখবা কঠিনটাও তোমার কাছে কি হয়ে যাচ্ছে? সহজ হয়ে যাচ্ছে। সো এই ছিল আজকের ঢাকা বোর্ড 2025-এর আলোচনা। সো এরপরে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে জানাবা কোন বোর্ডের কোন কোশ্চেনটা তোমাদের কাছে বেশি হার্ড মনে হয়। এটা শুধু ন্যারেশন হইতে হবে এরকম না, বোর্ডের বা এরকম বোর্ড ছাড়াও যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে, মানে আমাকে জানাতে পারো, আমি এই জিনিসটাকে সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে পারো, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমাদের মতামত ইনশাল্লাহ গুরুত্ব দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। সো আজকের মতো এতটুকুই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।